নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি এবং ডি এর ফর্ম ফিল আপ চলছে। এই পরীক্ষাটা আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে হতে পারে গেছেন। তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো 3rd ডিসেম্বর 2025। এখনো অনেকদিন সময় আছে, যাই হোক। তো এই গ্রুপ সিতে মোট 60 মার্কের রিটেন এক্সাম হবে এবং গ্রুপ ডিতে মোট 40 মার্ক এর একটা রিটেন এক্সাম হবে। তো এখানে এই যে 60 মার্কের মধ্যে 15 মার্ক থাকবে ম্যাথ, আর এখানেও গ্রুপ ডিতেও 15 মার্ক থাকবে ম্যাথ। এবার এই এই যে গ্রুপ সি এবং ডিতে ম্যাথ 15 মার্ক থাকছে, আমি এই 15 মার্কটা অলরেডি স্টার্ট করে দিয়েছি। আপনাদের 4টা ভিডিও অলরেডি করা হয়েছে, আজকে আমরা 5ম ভিডিওতে আসবো। বাকিগুলো এখানে যে বাকি যেগুলো থাকবে, জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স বা ইংরেজি, সেগুলো আপনাদেরকে অন্য জায়গা থেকে প্রিপারেশন করতে হবে। আমি শুধু ম্যাথের প্রিপারেশন করাবো। আমি আমার ইউটিউব চ্যানেলে যে প্রিপারেশনগুলো করাচ্ছি সেগুলো হচ্ছে এখানে গ্রুপ সি, গ্রুপ ডি, তারপরে আপার প্রাইমারির যে ম্যাথ এবং সায়েন্সটা থাকবে, মানে গ্রুপ সি ডি শুধু ম্যাথটা করাবো 15 মার্কের, আপার প্রাইমারি ম্যাথ এবং সায়েন্স দুটোই করাবো। WBCS এর ম্যাথ, সায়েন্স এবং রিজনিং এর পার্টটা করাবো। ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল যে এক্সাম হবে কিছুদিন পরে, এটার এক্সামও হতে চলেছে, এটারও একটা ম্যাথ এবং রিজনিং এর আমি ক্লাস অবশ্যই করাবো। তো আপনাদের অলরেডি বলে দিই, আমাদের 3টে ভিডিও বা 3টে চ্যাপ্টার হয়ে গেছে। মোট এখানে যে 14টা চ্যাপ্টার আছে, এই 14টা চ্যাপ্টারের মধ্যে সিম্পলিফিকেশন বা সরলীকরণ, তারপরে দশমিক, তারপরে পৌরপরিক দশমিক, এই অধ্যায়গুলো হয়ে গেছে। এই 3টা অধ্যায় আমি অলরেডি 3টা ভিডিও করে দিয়েছি। আপনারা প্লে লিস্টে গিয়ে ম্যাথমেটিক্স গ্রুপ সি এবং ডি যে প্লে লিস্টটা আছে, সেই প্লে লিস্টে গিয়ে এই 3টা ভিডিও দেখে নেবেন। এবং এই 3টা ভিডিও থেকে, মানে এই 3টে চ্যাপ্টার থেকে, 3টা চ্যাপ্টারে 3টা ভিডিও করা হয়েছে এবং এই 3টা চ্যাপ্টার থেকে একটা আবার MCQ এর একটা ভিডিও করা হয়েছে, সেটাও আপনারা আগে দেখে নেবেন। যারা নতুন আছেন চ্যানেলে, তারা অবশ্যই আগে এই 3টা ভিডিও দেখে নেবেন। তারপরে আজকে আমরা এই এই চ্যাপ্টারটা, ডিভিজিবিলিটি বা বিভাজ্যতা, এই চ্যাপ্টারটা স্টার্ট করছি। খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, পরীক্ষায় অবশ্যই এখান থেকে মিনিমাম তো একটা পাবেনই, আপনি থাকবেই। এবার যে প্রশ্নটা থাকবে সেটা আমাদেরকে ঠিক করতে হবে, এটা হচ্ছে টার্গেট। তো আজকে বিভাজ্যতা বা ডিভিজিবিলিটি চ্যাপ্টারটা স্টার্ট করছি। এখান থেকে অবশ্যই থাকবে, একটা থাকবেই, এটুকু আপনারা ধরে রাখেন, প্রতিবারই থাকে। তো প্রথমে বলে রাখি যে আমরা আগে থিওরিগুলো ভালো মতো কমপ্লিট করছি। থিওরিগুলো কমপ্লিট করার পরে তারপরে 2-3টে চ্যাপ্টার থেকে আবার MCQ প্র্যাকটিস করছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ MCQ বা বিগত বছরের পরীক্ষায় এসেছে বা যেগুলো মানে আসার সম্ভাবনা, সেই ধরনের MCQ গুলো আমরা করছি। তাহলে এই 3টা অধ্যায় থেকে একটা MCQর ভিডিও করা হয়েছে। যাই হোক, আজকে আমরা বিভাজ্যতা চ্যাপ্টারটা স্টার্ট করছি। বিভাজ্যতা বা ডিভিজিবিলিটি অর্থাৎ আপনাকে কোনো একটা সংখ্যা দিয়ে দিবে, এবার সেই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য, সেখানে আপনার অপশন দিয়ে দিবে, অপশনগুলো বলে দিবে, সেই অপশনগুলো থেকে আপনাকে সঠিক উত্তরটা করতে হবে। তো যাই হোক, চ্যাপ্টারটার নাম হচ্ছে গিয়ে বিভাজ্যতা বা ডিভিজিবিলিটি। বিভাজ্যতা, বিভাজ্যতার নিয়মগুলো আমরা আগে জেনে নেব, কি কি নিয়মগুলো আছে। তো প্রথমে এক দ্বারা বিভাজ্য, কোন যে কোনো সংখ্যা, শূন্য বাদ দিয়ে যে কোনো সংখ্যা, এক কথায় পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা এক দ্বারা বিভাজ্য। যে কোনো পূর্ণ সংখ্যা এক দ্বারা বিভাজ্য, যে কোনো সংখ্যা। 5 1 দিয়ে বিভাজ্য হবে, 17 1 দিয়ে বিভাজ্য হবে, 20 1 দিয়ে বিভাজ্য হবে,
28 1 দিয়ে বিভাজ্য হবে। তাহলে যে কোনো পূর্ণ সংখ্যা, অবশ্যই মনে রাখবেন পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যা কিন্তু 1 দিয়ে বিভাজ্য। পূর্ণ সংখ্যা না হলেও, ভগ্নাংশ হলেও সেটাকে 1 দিয়ে ভাগ করা যায়। এক কথায় 1 দিয়ে বিভাজ্য যে কোনো সংখ্যাকে আমি 1 দিয়ে ভাগ করতে পারবো, তবে আমার সেক্ষেত্রে উত্তর সেই সংখ্যাটাই আসবে। শুধু ব্যতিক্রম হচ্ছে শূন্যের ক্ষেত্রে। শূন্যকে যদি আমরা 1 দিয়ে ভাগ করি, তাহলে 1 শূন্যই শূন্য, এখানে কিন্তু আমার উত্তরটা 0 আসবে। এক কথায় যে সংখ্যাকে আমরা, এখানে উত্তরটা অ্যান্সারটা 0ই আসবে। শূন্যকে 1 দিয়ে ভাগ করলে শূন্যই আসবে। বাকি যে কোনো সংখ্যাকে আমরা 1 দিয়ে ভাগ করি সেই সংখ্যাটাই পাবো। 5কে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে 5 পাবো। যাই হোক, তাহলে একটা যদি মনে রাখবে যে কোনো সংখ্যা 1 দিয়ে বিভাজ্য। আচ্ছা, নেক্সট 2 নাম্বার 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য জোড় সংখ্যা, যে কোনো জোড় সংখ্যা, যে কোনো জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। যে কোনো জোড় সংখ্যা। এবার যদি সংখ্যাটা বড় হয়, যেমন ধরো 6 2 দিয়ে ভাগ করা যাবে, 8 2 দিয়ে ভাগ করা যাবে, 4 2 দিয়ে ভাগ করা যাবে। এবার যদি সংখ্যাটা বড় হয়, মনে করুন একটা 4 3 2 5, তাহলে এই যে শেষের অঙ্কটা যদি জোড় থাকে তাহলেই সেটা 2 দিয়ে বিভাজ্য হবে। যদি 4 3 2 8, তাহলে শেষের অঙ্কটা কত আছে? শেষের অঙ্কটা আছে 8, তাহলে এটা 2 দিয়ে বিভাজ্য। কিন্তু শেষের অঙ্কটা এখানে কত আছে? 5, তাহলে এটা একটা বিজোড় সংখ্যা, তাই এটা 2 দিয়ে বিভাজ্য না। তাহলে মনে রাখবেন যে কোনো সংখ্যার শেষের অঙ্কটা, যে কোনো সংখ্যার শেষের অঙ্কটা যদি জোড় সংখ্যা হয় তাহলেই সেটা 2 দিয়ে বিভাজ্য। শূন্য অথবা জোড় সংখ্যা। শূন্য হলেও হবে, 2 7 8 0, শেষের সংখ্যাটা 0, অবশ্যই 2 দিয়ে ভাগ করা যাবে। 2 9 5 6, শেষের অঙ্কটা 6, শেষের অঙ্কটা জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা, ধরুন আপনাকে অপশন দিয়ে দিয়েছে নিচে 2 7 9 5 3, 2 3 7 5 8, 2 9 7 2 7, 3 2 9 8। তাহলে এই চারটা সংখ্যার মধ্যে কোনটা 2 দিয়ে বিভাজ্য? তাহলে দেখুন এখানে শেষের অঙ্কটা 3 বিজোড় সংখ্যা, তাহলে এটা হবে না। শেষের অঙ্কটা 8 জোড় সংখ্যা, তাহলে এটাই ভাগ করা হবে। ব্যাস, বাকি আর অপশনগুলো দেখার দরকার নেই। নেক্সট, এবার আমরা 3 দ্বারা বিভাজ্য। যেহেতু আমরা বিভাজ্যতার নিয়মগুলো শিখছি, তাই আমরা প্রতিটা সংখ্যা দ্বারা বিভাজ্যগুলো শিখে নেব। এবার আমরা 3 দ্বারা বিভাজ্যটা শিখব। তাহলে 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য কি? দেখুন, 3 দ্বারা বিভাজ্যের জন্য মনে রাখবেন আপনাকে যে সংখ্যাটা দিবে সেই সংখ্যাটা সবগুলো অঙ্ক, সেই সংখ্যাটার সবগুলো অঙ্ক যদি 3 দিয়ে ভাগ হয় তাহলে সেই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরুন মনে করে আপনাকে দিয়েছে হয়তো 2 4 তারপরে 3, 243 দিয়েছে, তাহলে এটা 3 দিয়ে বিভাজ্য হবে কিনা দেখি। তো আমরা কি করব, এগুলোকে যোগ করব, 2 4 3, এই তিনটা সংখ্যা যোগ করবো, 4 3 7, 7 2 9, এই 9কে 3 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ, অবশ্যই যায়। তাহলে এই 243কেও 3 দিয়ে ভাগ করা হবে। তাহলে এই 3 দ্বারা বিভাজ্যতার এটা নিয়ম। এবার এটা তো একটা ছোট সংখ্যা, এটা তো দেখেই বলা যাচ্ছে 3 8 24, 3 1 3, মানে 3 দ্বারা ভাগ যাচ্ছে। এটা একটু বড় সংখ্যা দেয়, যেমন ধরুন 2 4 6, 3 7 2, এই এটা 6 অঙ্কের সংখ্যা, এটাকে 3 দিয়ে ভাগ করা যাবে কি যাবে না দেখি। তাহলে কি করব, নিয়ম একটাই, সবগুলোকে যোগ করে দাও। সবগুলোকে যোগ করে দেওয়ার পরে যদি সেই সংখ্যাটা অর্থাৎ যোগফলটা 3 দিয়ে ভাগ করা যায় তাহলে এই সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 2 4 যোগ করলে 6, 6 6 2 আর 4 6, 6 6 12, 12 3 15, 15 আর 7 22 আর 2 24, 24কে অবশ্যই 3 দিয়ে ভাগ করা যায়, আপনারা জানেন 24কে 3 দিয়ে ভাগ করলে 8 উত্তর আসবে। তাহলে এগুলো যোগ করে দেখলাম, হ্যাঁ এগুলো যোগ করে দেখছি, এই 2,46,372 এই সংখ্যাটার প্রতিটা অঙ্ককে যোগ করে দেখলাম, যোগ করে আসছে 24। এটাকে যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে এই সংখ্যাটাকেও 3 দ্বারা ভাগ করা যাবে।
3 দ্বারা বিভাজ্য, তাহলে এটাও 3 দ্বারা বিভাজ্য। ব্যাস, এবার আমরা 4 দিয়ে বিভাজ্য। দেখুন 4 দিয়ে বিভাজ্যতার যে নিয়মটা আছে সেটা কি, কোনো সংখ্যার ডান দিকের শেষ অঙ্ক দুটি যদি 4 দিয়ে ভাগ করা যায় বা শেষ দুটি অঙ্ক যদি শূন্য হয়, যেমন ধরুন জায়গা, হ্যাঁ ঠিক আছে, 4 দ্বারা বিভাজ্য। তাহলে এবার আমরা দেখব 4 দ্বারা বিভাজ্য কিভাবে। যদি কোনো সংখ্যার শেষের দুটি অঙ্ক 4 দিয়ে ভাগ করা যায়, যেমন ধরুন 7, 9, 8, 5, 2, 7, 2, 4, এত বড় সংখ্যাটা আছে, এত কিছু দেখার নেই। শেষের দুটো অঙ্ক কত আছে, 24। 24কে 4 দিয়ে ভাগ করা যাবে, হ্যাঁ যাবে, 4 6 24। তাহলে এটা সম্পূর্ণ সংখ্যাটাকেই 4 দ্বারা ভাগ করা যাবে। তাহলে কি বললাম, যে কোনো সংখ্যার শেষের দুটো অঙ্ক যদি 4 দিয়ে ভাগ করা যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করবো। তাহলে মনে থাকবে 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো কি, 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো যে কোনো সংখ্যার শেষের দুটি অঙ্ক যেটা আছে 24, মানে গঠিত সংখ্যাটা আর কি, শেষের দুটি অঙ্ক দিয়ে গঠিত সংখ্যা কত হচ্ছে 24, এই 24কে যদি 4 দিয়ে ভাগ করা যায়, 24কে 4 দিয়ে ভাগ করলে 6, তাহলে সম্পূর্ণ সংখ্যাটাকেই 4 দ্বারা ভাগ করা হবে। আরেকটা নিয়ম, এটা হলো 1 নম্বর নিয়ম 4 দ্বারা ভাগ করার। আরেকটা নিয়ম হচ্ছে কি, যদি শেষের দুটো অঙ্ক শূন্য থাকে, যেমন ধরুন 2, 7, 9, 8, 0, 0, এই শেষের দুটো অঙ্ক যদি শূন্য থাকে তবুও 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে দুটো নিয়ম মনে রাখবেন, ব্যাস এই দুটো নিয়মই মনে রাখতে হবে। এবার আমরা 5 দিয়ে বিভাজ্য। তাহলে যে কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করার নিয়ম কি, 5 দ্বারা বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য অর্থাৎ 5 দিয়ে ভাগ করার নিয়ম হলো শেষের অঙ্কটা শূন্য থাকবে অথবা 5 থাকবে। যদি শেষের অঙ্কটা 0 অথবা 5 থাকে তাহলে সেটা 5 দ্বারা বিভাজ্য। যেমন ধরুন আপনাকে অপশন দিয়েছে, অপশন এ 2, 9, 5, 7, 3, অপশন বি 2, 8, 5, 4, 3, অপশন সি 3, 1 হয়তো দিয়ে দিল, 2, 9, 7, 2, 5, অপশন ডি 2, 3, 2, 5, 6, 7। এই 4টা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য? তাহলে সঠিক উত্তর হবে সি নাম্বার অপশন। দেখুন সি নাম্বার অঙ্কের শেষে কত আছে, 5, তাহলে এটা 5 দ্বারা বিভাজ্য। তাহলে কোনো অঙ্কের কোনো সংখ্যার যদি শেষ অঙ্কটা 0 অথবা 5 থাকে তাহলে আমরা সেটাকে 5 দ্বারা ভাগ করতে পারবো। আচ্ছা, আপনাকে এখানে আমি একটা এভাবে নিজেই একটা এমসিকিউ বলছি, আপনারা, আচ্ছা ধরুন আপনার এখানে দিয়েছে 2, 7, 5, 8, 0, 1, 2, তাহলে বলছে যে এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য। তাহলে দেখুন এটা যেহেতু একটা জোড় সংখ্যা, এই যে শেষের অঙ্কটা আছে জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 2 দ্বারা বিভাজ্য করা যাবে, এটা তাহলে 2 দ্বারা বিভাজ্য অর্থাৎ 2 দিয়ে ভাগ করা যাবে। তারপরে শেষের দুটো অঙ্ক দেখুন, শেষের দুটো অঙ্ক 12, তাহলে 12কে আমি 4 দিয়ে ভাগ করছি, হ্যাঁ 4 দিয়ে ভাগ করা যাবে, 12কে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 3, তাহলে এটা 4 দ্বারাও বিভাজ্য। দেখুন তাহলে এই সংখ্যাটা 2 দ্বারাও বিভাজ্য, এই সংখ্যাটা 4 দ্বারাও বিভাজ্য। আচ্ছা 3 দিয়ে বিভাজ্য কিনা দেখি, তার জন্য কি করতে হবে, যে নিয়মটা বললাম 3 দিয়ে ভাগ করা যাবে কিনা। 3 দিয়ে ভাগ করার নিয়ম হলো সবগুলো অঙ্ককে যোগ করে দাও, যোগ করে দিলে যদি 3 দিয়ে ভাগ হয়, আচ্ছা এখানে আমরা আর শূন্য লিখতে গেলাম না, 2, 7, 5, 8, 0, 1, 2, 0, 1 লিখতে গেলাম না, সবগুলো যোগ করে যদি 3 দিয়ে ভাগ হয় তাহলে 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 7, 2, 9, 9, 5, 14, 14 আর 8, 22, 21, 25, 7, 2, 9, 5, 14, 14 আর 8, 22 আর 21 আর 2, 25, 25, তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করা যাবে কি, না যাবে না, তাহলে এটা 3 দ্বারা না, এটা তাহলে 2 দ্বারা আর 4 দিয়ে ভাগ করা হবে। তো এটাকে শুধুমাত্র 2 দিয়ে আর 4 দিয়ে ভাগ করা হবে। আরো কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে কিনা,
যেতেই পারে। সেক্ষেত্রে আমরা আরো নিয়মগুলো দেখে নিব। এই পর্যন্ত আমরা 5 দিয়ে দেখলাম। এখন আমরা দেখব 6 দ্বারা বিভাজ্য। তাহলে 6 দ্বারা বিভাজ্য। 6 দ্বারা বিভাজ্য কি? 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো কোন সংখ্যার প্রত্যেক অঙ্কগুলোর যোগফল যদি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয় তবে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। তবে শেষে 0 অথবা জোড় সংখ্যা থাকতে হবে। তার মানে 2 দিয়ে ভাগ করলে, আচ্ছা 2 দিয়ে যদি ভাগ যায়, 2 দিয়ে ভাগ যদি যায় আর 3 দিয়ে যদি ভাগ যায় তাহলে কিন্তু 6 দিয়ে ভাগ যাবে। তাহলে 2 দিয়ে ভাগ গেলে কোনো একটা সংখ্যাকে 2 দিয়ে বিভাজ্য, আবার 3 দ্বারা বিভাজ্য, তাহলে কিন্তু 6 দ্বারা বিভাজ্য হবে। এবার এখানে কিন্তু মনে রাখতে হবে শেষের যে সংখ্যাটা, শেষ সংখ্যাটা অবশ্যই জোড় সংখ্যা থাকতে হবে। শেষ সংখ্যাটা অবশ্যই কিন্তু জোড় থাকতে হবে। যদি শেষ সংখ্যাটা বিজোড় হয় তাহলে কিন্তু হবে না। আচ্ছা, উদাহরণ না দিলে বোঝা যাবে না। যেমন ধরুন শেষের সংখ্যাটা যদি বিজোড় থাকে তাহলে তো 2 দিয়ে ভাগই হবে না। আচ্ছা, যেমন ধরুন একটা সংখ্যা আছে 4, 5, 6, 7, 2। 4, 5, 6, 7, 2 দেখছি এই সংখ্যাটা। আচ্ছা, প্রথম কথা হলো 2 দ্বারা বিভাজ্য হবে। উত্তর রাইট, হ্যাঁ হবে। কেন হবে? কারণ শেষের অঙ্কটা হচ্ছে 2, মানে জোড় সংখ্যা, তাই এটা 2 দ্বারা বিভাজ্য হবে। হয়ে গেল একটা নিয়ম। আচ্ছা, এবার 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা দেখি। 3 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। তাহলে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি বলেছিলাম? সবগুলো অঙ্ককে যোগ করতে হবে। যোগ করলে যদি যে যোগফলটা পাবো সেটা যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ করা হবে। তাহলে 5, 4, 9, 9, 6, 15, 15 আর 7, 22 আর 2, 24। হ্যাঁ, তাহলে 4, 5, 6, 7, 2 এই অর্থাৎ 45,672 এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। যেহেতু এই সংখ্যাটার প্রতিটা অঙ্ককে যোগ করলে 24 পাওয়া যাচ্ছে, আর 24কে 3 দিয়ে ভাগ করা যায়, তাই এই সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে 2 দিয়ে ভাগ হচ্ছে, 3 দিয়ে ভাগ হচ্ছে, তাহলে অবশ্যই 6 দিয়ে ভাগ হবে, মনে রাখবেন। তাহলে মনে রাখার নিয়ম কি? কোনো সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করা যায় আর 3 দিয়ে ভাগ করা যায় তাহলে অবশ্যই 6 দিয়ে ভাগ হবে। 2 দিয়ে ভাগ করা গেলে এবং 3 দিয়ে ভাগ করা গেলে অবশ্যই 6 দিয়ে ভাগ হবে। আচ্ছা, একটু মিলিয়ে দেখে নিই যে 6 দিয়ে ভাগ হচ্ছে কিনা। তাহলে সংখ্যাটা কত ছিল? সংখ্যাটা ছিল 4, 5, 6, 7, 2। দেখি নিয়মটা ঠিক আছে কিনা। তাহলে তো 6 দিয়ে ভাগ করে মিলে যাবে। দেখি মিলছে কি মিলছে না। তাহলে এখানে 6 7 7 6 42, 5 থেকে 2 বাদ দিলাম 3, 36, 6 6 36, 7 নামলো, ভাগ যাবে, হয়ে যাবে 6 একে 6, 12, 6 2 12, ব্যাস মিলে গেল। তাহলে এই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য। তাহলে মনে রাখবেন 6 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি? 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো কোনো সংখ্যা যদি 2 দিয়ে ভাগ যায় এবং 3 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটা অবশ্যই 6 দিয়ে ভাগ যাবে। আচ্ছা, এখন আমরা দেখে নেব 7 দ্বারা বিভাজ্য। একটু দাঁড়ান। আচ্ছা, এখন আমরা দেখে নেব 7 দ্বারা বিভাজ্য। তো 7 দিয়ে কোন সংখ্যাগুলো ভাগ করা হবে? আচ্ছা, তার আগে একটু কাইন্ডলি একটু মন দিয়ে শুনবেন। এটা আমার ইউটিউব চ্যানেল বেঙ্গল ক্যারিয়ার একাডেমি। চ্যানেলটা একটু নতুন, মাত্র 401 জন সাবস্ক্রাইবার আছে। আপনারা কাইন্ডলি আমাকেও একটু সহযোগিতা করুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই দেখবেন, আপনাদের কাজে লাগবে। গ্রুপ সি এবং ডি পরীক্ষার্থীদের জন্য যে 15 মার্কের ফুল 15 মার্ক থাকবে অঙ্ক থেকে, সেখান থেকে কিন্তু অবশ্যই আপনাদের কাজে লাগবে। যেগুলো আমি এখানে অলরেডি 3টা ভিডিও করেছি। প্রথম যে ভিডিওটা আপনার সিম্পলিফিকেশন অধ্যায় থেকে, আর তারপরে এই দ্বিতীয় ভিডিওটা আছে আপনার দশমিক সংখ্যা থেকে, তারপরে তৃতীয় ভিডিওটা আছে গিয়ে আবৃত দশমিক সংখ্যা থেকে। আর এই 3টা চ্যাপ্টার থেকে একটা এমসিকিউ ভিডিও, যেটা এই যে এই ভিডিওটাতে আছে। তো দেখুন 1 2 3 করে এখানে দেখুন 1 2 3 এই 3 ভাবে লেখা আছে। প্লে লিস্টে যখন যাবেন, প্লে লিস্টে গিয়ে আপনারা এই যে একটা জেনারেল আছে, এখানে
আপনাদের বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে, আর আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখানে দিব আমি। আপাতত বর্তমানে যেহেতু গ্রুপ সি এবং ডি এর প্রিপারেশনটা স্টার্ট করেছি এবং চ্যানেলটা যেহেতু নতুন, তা প্রথমে বর্তমানে আমার কাছে এই প্লে লিস্টটাই আছে। এখানে 4টা ভিডিও আছে। ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং ডি ম্যাথমেটিক্স লেখাই আছে। এইখানে গিয়ে আপনারা এর আগের যে 3টা অধ্যায় হয়েছে, অর্থাৎ এই যে এই 3টা অধ্যায়, সিম্পলিফিকেশন, ডেসিমাল এবং পৌনঃপুনিক দশমিক, হ্যাঁ, বা রিকারিং ডেসিমাল, এই 3টা অধ্যায় যা হয়েছে সেই 3টা ভিডিও দেখে নেবেন। আর এই 3টা ভিডিও থেকে 3টা অধ্যায় থেকে একটা এমসিকিউ ভিডিও করা আছে, সেটাও এখানে আছে। টোটাল 4টা ভিডিও দেখে নেবেন, তারপরে এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের কাজে লাগবে। আর কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন, এটুকুই বলার ছিল। এবার আমরা চলে আসছি নেক্সট। আপনারা যদি একটু সাবস্ক্রাইব করেন তাহলে আমিও আরো উদ্যোগ পাবো নতুন নতুন ভিডিওগুলো করার জন্য। তারপরে যেহেতু আবার নেক্সট অনেকগুলো পরীক্ষা আসছে আপনাদের সামনে, আপার প্রাইমারি, তারপরে ডাব্লিউবিসিএস, ডাব্লিউপি কনস্টেবল, তারপরে রেলের পরীক্ষা। আমি আবার রেলটাকে ইনক্লুড করবো এখানে। রেলের পরীক্ষার ম্যাথ এবং রিজনিং আপনাদের কিন্তু ম্যাথমেটিক্স, রিজনিং, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, এই পার্টগুলো আমি করিয়ে দেবো। ঠিক আছে, এক কথায় সায়েন্স এবং ম্যাথ এবং রিজনিং এই পার্টটা আমার দায়িত্ব। তো যাই হোক, এবার কত দিয়ে 6 দিয়ে বিভাজ্য হয়ে গেল। এবার আমরা দেখে নিব 7 দ্বারা বিভাজ্য। তো 7 দিয়ে বিভাজ্য কোন সংখ্যাগুলো? আচ্ছা দেখুন, এটা একটু ভালোভাবে মনে রাখবেন। 7 দ্বারা বিভাজ্য, 7 দিয়ে বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য কোনগুলো সংখ্যা? 7 দিয়ে বিভাজ্য হচ্ছে, দেখবেন প্রথমে আমাদেরকে আপনাকে যে সংখ্যাগুলো দিবে সেই সংখ্যাগুলো শেষ 3টে করে সংখ্যা দেবে। ধরুন এরকম সংখ্যা আছে, হয়তো এত বড় একটা সংখ্যা, বলছে যে এই সংখ্যাটা কত দিয়ে বিভাজ্য। এবার 3 দিয়ে বিভাজ্য কিনা সবগুলো দেখার পর আপনি সবগুলো যোগ করে দেখলেন, যোগ করে দেখার পরে 3 দিয়ে ভাগ হচ্ছে না। তারপরে শেষেরটা যেহেতু বিজোড় সংখ্যা, তাহলে শেষেরটা বিজোড় সংখ্যা, তাই 2 দিয়েও ভাগ হবে না। আবার শেষের দুটো ঘরকে দেখুন, 4 দিয়ে ভাগ যাচ্ছে না, 29কে 4 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে 4 দিয়েও ভাগ যাবে না। শেষেরটা 5 অথবা 0 নেই, শেষেরটা যেহেতু 5 অথবা 0 নেই, তাই এটাকে 5 দিয়েও ভাগ যাচ্ছে না, তাহলে 2 দিয়েও ভাগ যাচ্ছে না, 3 দিয়েও ভাগ যাচ্ছে না, 4 দিয়েও না, 5 দিয়েও না, 6 দিয়েও হবে না, যেহেতু 2 দিয়ে ভাগ যাচ্ছে না এবং 3 দিয়ে, তাই 6 দিয়েও নেই। তাহলে এই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ যাবে? এই সংখ্যাটাকে কত দিয়ে ভাগ যাবে? দেখুন 7 দিয়ে ভাগ যাবে কিনা, 7 দিয়ে ভাগ করা যাবে কিনা সেটার জন্য আমাকে দেখতে হবে। কি চেক করে দেখতে হবে? দেখুন এই যে ডান দিক, এটা ডান সাইড, ডান দিক, এটা হচ্ছে বাম দিক। তো ডান দিক থেকে আমরা এইভাবে যাব, 3টে করে ঘর নিব। এই যে এটা হচ্ছে প্রথম ঘর, এটা হচ্ছে দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তাহলে এটা হচ্ছে প্রথম 3টে হচ্ছে 1 নাম্বার, দ্বিতীয় 3টে 2 নাম্বার, তৃতীয় 3টে 3 নাম্বার, চতুর্থ 3টে হচ্ছে 4 নাম্বার। এইবার এখানে যে বিজোড় সংখ্যক ঘর, অর্থাৎ এই যে 1 এবং 3, এই দুটোকে যোগ করবেন, এই দুটোকে যোগ করবেন। যোগ করার পরে এই যে 5 3 2 4 2 9, এই বিজোড় সংখ্যাগুলোকে যোগ করলাম। 9 2 11, 1 হাতে হলো 1, 3 2 5, 1 6, 5 4 9, 961। আবার এই দুটোকে যোগ করবেন, 2 আর 4, দ্বিতীয় এবং চতুর্থ ঘর, অর্থাৎ প্রথম 3টে, দ্বিতীয় 3টে, তৃতীয় 3টে, চতুর্থ 3টে, তারপরে প্রথম 3টে এবং তৃতীয়, অর্থাৎ বিজোড় সংখ্যক যে 3টে করে আছে এটাকে যোগ করবেন। যোগ করে দেখলেন কত আসলো। আর এখানকার দ্বিতীয় আর চতুর্থ, অর্থাৎ জোড় সংখ্যক ঘরটাকে যোগ করবেন। 2 7 9 8 9 5 যোগ করলেন। 9 5 14, 4 হাত থাকলো 1, 9 7 16, হাতে 1 17, 7 হাত থাকলো 1, 8 10 11। এবার আমরা যে যোগফলটা পেলাম, এবার এই যোগফলটা এই যোগফল দুটোকে আমরা এবার বিয়োগ করব। যদি বিয়োগ করে 7 দ্বারা বিভাজ্য হয়, যদি বিয়োগ করে এই দুটোকে যখন বিয়োগ করবো, বিয়োগ ফলটা যদি 7 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এই সংখ্যাটাও 7 দিয়ে বিভাজ্য হবে। আর যদি দুটো সমান হয়ে যায়, ধরুন এই সংখ্যাটা আর এই সংখ্যাটা দুটো সমান হয়ে গেল, তবুও 7 দিয়ে ভাগ করা যাবে। বুঝা গেল তো? যদি
এই দুটো যোগ করে 961, এই দুটো যোগ করে 1174। এবার এই দুটোর বিয়োগফল দেখবো আমরা। বিয়োগ করে দেখি, বড়টা সবসময় মনে রাখবেন, বিয়োগটা বড় তাকে ছোটটা করবো আমরা। 1174, 961, 4 থেকে একবার দিলাম 3, 7 থেকে 6 বার দিলাম 1, 11, 213। এটা যদি 7 দিয়ে ভাগ যায় তাহলে এই সংখ্যাটাও 7 দিয়ে ভাগ যাবে। দেখি এটা 7 দিয়ে ভাগ যাচ্ছে না, এটা 7 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তার মানে এই সংখ্যাটা 7 দিয়েও বিভাজ্য নয়, এই সংখ্যাটা 7 দিয়ে বিভাজ্য নয়। আচ্ছা, এবার আমরা একটা উদাহরণ দেখে নিচ্ছি। যেমন ধরুন এখানে একটা সংখ্যা আছে 2, 6, 4, 3, 8, 9, 1, 3, 2, 1, 3, 2। আচ্ছা, এটা প্রথম ঘর, এটা দ্বিতীয় ঘর, এটা তৃতীয় ঘর। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু জোড় ঘর একটাই, জোড় সংখ্যার ঘর একটাই। এই প্রথম শেষ থেকে মনে রাখবেন, ডান দিক থেকে বাঁ দিকে যাবেন। তো এখানে 1 এবং 3 অর্থাৎ বিজোড় সংখ্যক যে তিনটে ঘর করে আছে, এই যে তিনটে করে, এটাকে যোগ করব। 2, 6, 4, 1, 3, 2, 4, 2, 6, 6, 3, 9, 2, 396। আর এটা কত হচ্ছে? এটা হচ্ছে 3, 8, 9। জোড় সংখ্যক ঘর কিন্তু আর নেই, যেহেতু 9 অঙ্কের সংখ্যা, তাই 1, 2, 3 পর্যন্ত আছে। তাহলে জোড় সংখ্যক ঘর শুধু এই ঘরটাই আছে, আর নেই, অর্থাৎ 3, 8, 9। আরো যদি থাকতো এদিকে 3টা সংখ্যা, তাহলে আমরা সেটা যোগ করে দেখতাম। নেই যেখানে, তাহলে কিছু করার নেই। আচ্ছা, দেখে নিচ্ছি এটা কত আসছে তাহলে। আচ্ছা, এটা তাহলে 389। এবার এই দুটোকে আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করি, 396 থেকে 389 বিয়োগ করি। 16 থেকে 9 বদলে 7। হ্যাঁ, তাহলে 7 বেরোলো। 7কে তো 7 দিয়ে ভাগ করা যাবে, এটা আপনারা জানেন। তাহলে অবশ্যই এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। আচ্ছা, আরেকটা আমি দেখে নিচ্ছি। ধরুন মনে করে এটা হলো 124। তাহলে এই সংখ্যা 4 নম্বর ঘর, তাহলে আমাকে এই দুটো যোগ করতে হবে, এই দুটো যোগ করতে হবে। দেখি যোগ করে, 3, 8, 9, 1, 2, 4, 9, 4, 13, 3 হাত থাকলো 1, 8, 2, 10, 1, 11, 1 হাত থাকলো 1, 3, 4, 5, 513। তাহলে 513 থেকে এটা বিয়োগ করতে হবে। কোনটা? এটা 396কে 396 বিয়োগ করবো। 13 থেকে 6 বাদ দিলাম 7, 10 থেকে 9 বাদ দিলাম 1, 117। এটাকে 7 দিয়ে ভাগ যাবে? না, যাবে না। তবু দেখি 7 থেকে 7, 47। 47 একটা মৌলিক সংখ্যা, তাহলে হবে না। তাহলে 7 দিয়ে ভাগ না। তাহলে 7 দিয়ে ভাগ করার নিয়মটা কি? 7 দিয়ে ভাগ করার নিয়মটা হলো, যে কোনো সংখ্যাকে আপনাকে যত অঙ্কের সংখ্যা দিক, শেষ ডান দিক থেকে বাঁ দিকে 3টে 3টে করে ধরবো। তার মধ্যে বিজোড় সংখ্যক যে ঘর দুটো আছে, এই দুটো অঙ্ক যোগ করব। আর জোড় সংখ্যক যে 3টে 3টে করে আছে, এটাকে যোগ করব। তারপরে যে যোগফল দুটো পাবো, সেই যোগফল দুটোকে বিয়োগ করব। মনে করুন এই দুটো যোগ করে এটা পেলাম, আর এই দুটো যোগ করে প্রথম আর তৃতীয়টাকে যোগ করে এটা পেলাম। এর মধ্যে যেটা বড় আছে, সেই বড়টা থেকে ছোটটা আমরা বিয়োগ করব। বিয়োগ করার পর যে বিয়োগফলটা পাবো, সেই বিয়োগফলটাকে যদি 7 দিয়ে ভাগ করা যায়, তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটাকেও 7 দিয়ে ভাগ করা যাবে। আরেকটা, যদি এই বিয়োগফলটা 0 হয়ে যায়, 0 হয়ে যায়, তবুও 7 দিয়ে ভাগ করা যাবে। নেক্সট হচ্ছে 8 দ্বারা বিভাজ্য। 8 দ্বারা বিভাজ্য নিয়ম কিছুই নেই, 4 দ্বারা বিভাজ্যের মতো। যদি শেষের 3টি অঙ্ক, মনে রাখবে, যে কোনো সংখ্যার 3টি অঙ্ক, মনে করো এটা কত আছে, 3, 4, 2, 8, 4। তাহলে 3, 4, 2, 8, 4, 34,284। এখানে যে শেষের 3টি অঙ্ক আছে, এই শেষের 3টি অঙ্ক দিয়ে যে সংখ্যাটা হচ্ছে, অর্থাৎ 284, এইটাকে যদি 8 দিয়ে ভাগ যায়, তাহলে সম্পূর্ণটাকে 8 দিয়ে ভাগ। তাহলে 8, 3, 24, 24, 8, 3, 24। হ্যাঁ, তাহলে যে সংখ্যার শেষের 3টি অঙ্ককে 8 দ্বারা বিভাজ্য করা হবে, শেষের 3টি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটাকে 8 দিয়ে যদি ভাগ করা যায়,
তাহলে সম্পূর্ণ সংখ্যাটাকেও 8 দিয়ে ভাগ করা হবে। তাহলে এটাই হচ্ছে 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম। এটা হচ্ছে 1 নম্বর নিয়ম। আরেকটা নিয়ম আছে কি, শেষের 3টা অঙ্ক যদি শূন্য হয় তবু 8 দ্বারা ভাগ যাবে। 3 4 0 0 0, শেষের 3টা অঙ্ক শূন্য, তখন 8 দিয়ে ভাগ যাবে। দেখে নিচ্ছি সঠিক না ভুল। 8 3 24, 1 0 0। আচ্ছা, এটাকে ভাগ করা যাবে। সরি, ভুল হয়ে গেল। 8 4 32 হতো, 8 4 32, তাহলে এখানে হবে 8 4 32, এখানে 2 0, তারপরে 8 2 16, তারপরে 4 0, 8 5 40। তাহলে এই শূন্যটা বেঁচে আছে, এটা কেটে এখানে বসে যাবে। তাহলে এটা 8 দিয়ে ভাগ করা আছে। তাহলে শেষের 3টা অঙ্ক যদি শূন্য থাকে তবুও 8 দ্বারা ভাগ, আর শেষের 3টা অঙ্ককে 8 দিয়ে ভাগ করে তবু, যেমন ধরুন একটা সংখ্যা বলছি 3 5 8 9 7 2 4 2 5 0 0 0, 8 দিয়ে ভাগ করা যাবে? হ্যাঁ যাবে, কারণ শেষের 3টা অঙ্ক শূন্য। এরকম একটা বড় সংখ্যা দিয়ে দিয়েছে 3 5 2 9 7 3 8 5 7 2 9 4 1 2, তারপরে 8, এরকম সংখ্যাটা দিয়ে দিয়েছে। বলছে এটা 8 দিয়ে বিভাজ্য কিনা। তাহলে কি করবো, 8 দিয়ে ভাগ করবো 1 ঘন্টা ধরে? তার চেয়ে এই 3টা সংখ্যা, শেষের 3টা সংখ্যা দেখবো 8 দিয়ে ভাগ যাচ্ছে কিনা দেখি। 8 একে 8, 48, 8 6 48। তাহলে অবশ্যই শেষের 3টা সংখ্যা যদি, শেষের 3টা অঙ্ক দিয়ে গঠিত সংখ্যা যদি 8 দিয়ে ভাগ হয়, তাহলে এটাও 8 দিয়ে। তাহলে এত বড় সংখ্যাটা 8 দিয়ে ভাগ করা যাবে। এটাকেও 8 দিয়ে ভাগ করা হবে, যেহেতু শেষের গুলো 3টা শূন্য আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখে নিব নেক্সটে 9 দ্বারা বিভাজ্য। 9 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 9 দ্বারা বিভাজ্য নিয়ম কি? 9 দ্বারা বিভাজ্য নিয়মটা 3 দ্বারা বিভাজ্যের মতো। যদি কোনো অঙ্কর সবগুলো সংখ্যা 9 দ্বারা ভাগ, সবগুলো সংখ্যা যোগ করব, যেমন ধরুন একটা উদাহরণ 3 4 3 1 7, 34,317। আচ্ছা, এবার এই এই 5টা সংখ্যাকে দেখি, 3 যোগ 4 যোগ 3 যোগ 1 যোগ 7, এই 5টা সংখ্যাকে যোগ করি। তাহলে 4 3 7 3 10 1 11, 11 আর 7 18, 34,317 যে সংখ্যাটা আছে, 5 অঙ্কের সংখ্যাটা, এই 5 অঙ্কের সংখ্যার প্রতিটা অঙ্ককে আমরা যোগ করলাম, যোগ করে দেখলাম 18 আসলো। তো এদের এই যোগফলটাকে যদি 9 দিয়ে ভাগ করা যায়, তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটাকে 9 দিয়ে ভাগ করা হবে। তাহলে এদের যোগফলটা কত আসলো? যোগফলটা আসলো 18। 18কে 9 দিয়ে ভাগ যাবে? হ্যাঁ যাবে। 9 2 18, তাহলে এটাকেও 9 দিয়ে ভাগ যাবে। দেখি যাচ্ছে কিনা, মিলিয়ে দেখি। তাহলে 9 27, 14 থেকে 7 বাদ দিলাম, 7 3 9 72, 11 9 কে 9 27, 9 3 27 হয়ে গেল কমপ্লিট। তাহলে এটা হলো 9 দ্বারা বিভাজ্য। তাহলে 9 দ্বারা বিভাজ্য আর 3 দ্বারা বিভাজ্য নিয়ম একই। এগুলো আবৃত দশমিক সংখ্যার অঙ্কগুলো আছে, এগুলো এর আগে আমরা করেছি, আপনারা আগের ভিডিওতে দেখে নেবেন। এবার আমরা 10 দ্বারা বিভাজ্য। 10 দ্বারা বিভাজ্য কিছুই না, যে কোনো সংখ্যার 10 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, যে কোনো সংখ্যার শেষের অঙ্কটা যদি শূন্য হয় তাহলে 10 দ্বারা বিভাজ্য। যেমন ধরুন 5 7 5 3 3 7 2 9 0, শেষের অঙ্কটা যদি শূন্য হয় তাহলে 10 দ্বারা বিভাজ্য। সে যতগুলো শূন্য থাক, একটা থাক, দুটা থাক, তিনটা থাক, চারটা থাক, 10, একটা শূন্য হলেই 10 দ্বারা বিভাজ্য। এটা খুবই সহজ, প্রত্যেকেই জানেন। শেষের অঙ্কটা শূন্য থাকলেই 10 দ্বারা বিভাজ্য, আর যদি শূন্য অথবা 5 থাকে তাহলে 5 দ্বারা বিভাজ্য। তারপরে কোনো একটা অঙ্ক আছে,
আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, তাহলে মনে রাখবেন। যেমন ধরুন 5, 3, 2, 7, 2, 8, 0, 0, 0। এই সংখ্যাটা কি 10 দিয়ে বিভাজ্য? হ্যাঁ বিভাজ্য, যেহেতু একটা শূন্য আছে, তাহলে এটাকে 10 দিয়ে ভাগ করা যাবে। যেহেতু শূন্য বা জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়, তাই 2 দিয়েও ভাগ করা হবে। আচ্ছা, শেষের অঙ্কটা শূন্য থাকলে 5 দিয়েও ভাগ করা হবে। শেষের দুটো শূন্য থাকলে 4 দিয়েও ভাগ করা হবে। শেষের 3টা শূন্য থাকলে 8 দিয়েও ভাগ করা হবে। তাহলে এই সংখ্যাটাকে, এই যে সংখ্যাটা আছে 53272800, এই সংখ্যাটাকে 2, 5, 4, 8, 10 এতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা হবে। এবার পরীক্ষায় হয়তো দিয়ে দিল যে এরকম একটা বড় সংখ্যা দিয়ে দিল, দিয়ে বলছে যে নিচের এই সংখ্যাটা নিচের কোনটা দ্বারা বিভাজ্য নয়। সেখানে আপনাকে হয়তো অপশন দিয়ে দিয়েছে 10, 5, 2, আর এটা হয়তো 9 দিয়ে দিল, তাহলে সঠিক উত্তর হবে 9। এবার অনেক সময় ভুল প্রশ্ন থাকতে আমরা এটিকে আবার যোগ করে দেখে নেব 9 হচ্ছে কিনা। দেখা গেল 9 হয়ে গেল, তাহলে হয়তো আলাদা একটা অপশন দিয়ে দেবে কোনোটি নয় বা কিছু, তাহলে সেটা রাইট হবে, বা সবগুলোই বিভাজ্য। আচ্ছা, এবার আমরা দেখে নেব 11 দ্বারা বিভাজ্য। আচ্ছা, 11 দ্বারা বিভাজ্যটা অনেকটা সাত সাত দ্বারা বিভাজ্যের মতো, সাতের মতো যে নিয়মটা বলেছে সেটাই। কোনো সংখ্যার জোড় ও বিজোড় স্থানের অঙ্কগুলির যোগফল, জোড় এবং, কিন্তু এক্ষেত্রে কিন্তু সাতের ক্ষেত্রে আমরা 3টে করে নিয়ে গেলাম, এক্ষেত্রে 3টে করে না, এটা যে কোনো জোড় এবং বিজোড়। তাহলে কি 11 দ্বারা বিভাজ্য নিয়ম কি? 11 দ্বারা বিভাজ্য, 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? ধরুন একটা সংখ্যা, যে কোনো সংখ্যা 4, 5, 3, 3, 7, 8, 2, দেখি এটা 11 দ্বারা ভাগ করা যাবে কিনা। তো এক্ষেত্রে নিয়ম হলো যে বিজোড় সংখ্যক জোড় ও বিজোড় স্থানের যে অঙ্কগুলো, জোড় এবং বিজোড় স্থানের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলোর যোগফলের বিয়োগফল, সেই অঙ্কগুলোর যোগফলের বিয়োগফল যদি 0 হয় বা 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে কিন্তু সংখ্যাটাও 11 দ্বারা বিভাজ্য। তাহলে জোড় এবং বিজোড় স্থান, তো বিজোড় স্থানগুলো কি কি? 2, 7, 3, 4, অবশ্যই মনে রাখবে কিন্তু ডান দিক থেকে, তাহলে এই দিক থেকে সবসময় চেক করতে হবে, এই দিক থেকে, ডান দিক থেকে বা দিকে। তাহলে বিজোড় স্থান কি? 2, 7, 3, 4, এগুলো হচ্ছে বিজোড় স্থান। এই যে এটা হচ্ছে প্রথম, এটা তৃতীয়, এটা পঞ্চম, এটা সপ্তম, মানে বিজোড় স্থান, বিজোড় স্থান এক কথায়। দেখুন এটা হচ্ছে 1 নম্বর ঘর, এটা 2 নম্বর, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। তাহলে এটা হচ্ছে বিজোড় স্থান 1, বিজোড় স্থান 7, বিজোড় 3, বিজোড় স্থান 5, বিজোড় স্থান 7। তাহলে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটার 2, 7, 3, 4 বিজোড় স্থানগুলো যোগ করব। 2 যোগ 7 যোগ 3 যোগ 4 যোগ করি, 7, 7, 14, 16 আসলো। আচ্ছা, এবার জোড় স্থানগুলো যোগ করবো। জোড় স্থান কি আছে? 8, এই যে 8 হচ্ছে জোড় স্থান, 3, 5, এই তিনটা যোগ করি, 8, 3, 5, 8, 3, 11, আর 5, 16। দেখুন দুটোই যদি সমান হয়ে যায় তাহলে 11 দ্বারা বিভাজ্য হবে। দুটো সমান হয়ে গেলে 11 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু যদি দুটো সমান না হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে এদের বিয়োগফলটা দেখব। সেক্ষেত্রে এদের বিয়োগফলটা দেখব। এদের বিয়োগফলটা যদি 11 দ্বারা ভাগ করা যায়, এটা সমান যেহেতু, তাহলে 11 দ্বারা ভাগ হবে, এটা 100% শিওর। এবার যদি এদের দুটো যদি সমান না হয়, ধরুন এটা 16 আসলো আর এটা অন্য একটা সংখ্যা আসলো, তাহলে এই দুটো সংখ্যাকে আমরা বিয়োগ করে দেখবো। বিয়োগ করে দেখার পরে যদি 11 দ্বারা ভাগ করা যায়, বিয়োগ ফলটা যদি 11 দ্বারা ভাগ করা যায়, তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটাও 11 দ্বারা ভাগ করা যায়। তাহলে যেহেতু এখানে বিজোড় স্থানীয় আর জোড় স্থানীয় অঙ্কগুলোর সমষ্টির সমান, তাই এটা 11 দ্বারা বিভাজ্য। যেমন আরেকটা সংখ্যা বলছি, 1, 3, 2, 3, 1, এরকম হয়তো সংখ্যাটা আছে, দেখি 11 দ্বারা বিভাজ্য কিনা। তাহলে বিজোড় সংখ্যা কি? 1, 2, 1, 2 যোগ 1 যোগ 1, তাহলে 2, 4, 2, 1, 3, 1, 4, আর এটা এই দুটো যোগ 3, 3, 6, 6। তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য কিনা? এটা 11 দ্বারা বিভাজ্য না।
এটা 11 দ্বারা বিভাজ্য না, যেহেতু দুটো সমান হচ্ছে না। আর এদেরকে যদি বিয়োগ করি, 6 থেকে 4 দিয়ে বিয়োগ করি, 6 থেকে 4 বিয়োগ করলে আসবে 2, 2 তো 11 দ্বারা ভাগ হয় না, তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য হবে না। পাল্টে মিলিয়ে দেখে নিন ভাগ হচ্ছে কিনা দেখি। 11 একে 11, 11 দুয়ে 22, 3 0 দিয়ে 1 নামে 31 কে 11 দিয়ে ভাগ যাবে না, তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য নয়। নেক্সট আমরা দেখবো 12 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এবার আমরা দেখে নেব 12 দ্বারা বিভাজ্য। লাস্ট দেখেছিলাম কি 11 দ্বারা বিভাজ্য, এবার আমরা দেখে নেব 12 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এগুলো আবৃত্ত দশমিক সংখ্যার অঙ্কগুলো আছে, এগুলোর জন্য আপনারা কাইন্ডলি ওই ভিডিওটা দেখে নেবেন। আচ্ছা, এবার 12 দ্বারা বিভাজ্য কি, যদি কোনো সংখ্যা 3 দিয়েও ভাগ করা যায় আর 4 দিয়েও ভাগ করা যায়, তাহলে সেই সংখ্যাটাকে 12 দিয়ে ভাগ করা হবে। আমি আর ওটাতে উদাহরণ দিলাম না, এটা আপনারা বুঝতেই পারছেন, হয়ে যাবে। যেমন ধরুন 96 আছে, শেষের সংখ্যাটা এইটাকে 3 দিয়ে ভাগ করা হবে। 96কে যেহেতু 9 6 15, দুটো সংখ্যা যোগ করে হচ্ছে 15, তাহলে 15কে 3 দিয়ে ভাগ করা যায়, তাই এটাকে 3 দিয়েও ভাগ করা যাচ্ছে। আর 4 দিয়েও ভাগ করা যাবে, যেহেতু শেষের দুটি সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে। 4 2 8, 4 2 8, 4 4 16, তাহলে এটাকে 4 দিয়েও ভাগ করা যাচ্ছে, তাহলে 12 দিয়ে হবে, 12 8 96, তাহলে 12 দিয়ে হবে। তাহলে কোনো সংখ্যাকে যদি 3 দিয়ে ভাগ করা যায় আর 4 দিয়েও ভাগ করা যায়, তাহলে সেই সংখ্যাটাকে 12 দিয়েও ভাগ করা যাবে। মনে করুন একটা সংখ্যা এরকম আছে, হয়তো এটাকে 3 দিয়েও ভাগ করা যাচ্ছে, আবার 4 দিয়েও ভাগ করা যাচ্ছে, তাহলে কিন্তু 12 দিয়েও ভাগ করা যাবে। আচ্ছা, এবার আমরা 13 দ্বারা বিভাজ্য, এটা কিন্তু একটু ভালো মতো মনে রাখতে হবে। 13 দ্বারা বিভাজ্য, এটা কিন্তু একটু 7 দিয়ে যে বিভাজ্য নিয়মটা আছে একদম একই। কিরকম, ধরুন একটা সংখ্যা, আগে আমি সংখ্যাটা লিখি। ধরুন এরকম একটা সংখ্যা আছে, হ্যাঁ, এরকম একটা সংখ্যা আছে। এবার এই সংখ্যাটার বিজোড় স্থানের সংখ্যাগুলো আমরা 3টে করে বাদ দিব। প্রথম থেকে ডান দিক থেকে 3টে করে ধরবো। এই যে ডান দিক থেকে 3টে হলে 738, 916, 256। তার মধ্যে যে বিজোড় স্থান হচ্ছে কোনটা, এই যে এটা হচ্ছে বিজোড় স্থান, আর এটা হচ্ছে বিজোড় স্থান। এটা হচ্ছে 1 নাম্বার স্থান, এটা 3 নাম্বার স্থান। বিজোড় স্থানগুলোকে যোগ করব, 2 5 6 7 3 8, দেখি যোগ করে। 814, 4 হাত থাকলো 1, 5 3 8 একে 9, 7 2 9 একে 10, 1094। আর এটা হচ্ছে 916, জোড় স্থানটা হচ্ছে 916। তো এবার কি নিয়মটা, কি নিয়মটা হলো যে বিজোড় স্থান দুটো যোগ করব, বিজোড় স্থানগুলো যোগ করব দুটো করে, যতগুলো থাক আমরা প্রথম করে এভাবে 3টে করে বাদ দিয়ে বিজোড়গুলো যোগ করে যাবো। সে আরো থাকতে পারে, বিজোড়গুলো যোগ করব, আর জোড় স্থানগুলো যদি আরো থাকতো তাহলে আরো যোগ করতাম। যোগ করার পরে যে দুটো সংখ্যা আসবে, এই দুটো সংখ্যা যদি সমান হয়ে যায় তাহলে 13 দ্বারা ভাগ করা যাবে। আর যদি সমান না হয় তাহলে তাদেরকে আমরা বিয়োগ করে দেখব। যদি বিয়োগ করে দেখে বিয়োগফলটা 13 দ্বারা ভাগ হয়, তাহলে সম্পূর্ণ সংখ্যাটা 13 দিয়ে ভাগ হবে। এটা যেমনি এদের বিয়োগ করছি, 14 থেকে 8 বাদ দিয়ে 6 বাদ দিলাম 8, 8 থেকে 1 বাদ দিলাম 7, তাহলে 178 হলো। একটা ভুল হয়েছে মনে হচ্ছে, ও সরি, এটা 994 হবে, তাহলে এটা শুধু 78 হবে। 13 6 78, তাহলে এই সংখ্যাটাকেও 13 দিয়ে ভাগ করা হবে। এবার আমরা 14 দ্বারা বিভাজ্য। 14 দ্বারা বিভাজ্য নিয়ম খুবই সহজ, 12র মতো মনে রাখবেন। যদি কোনো সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় আর 7 দ্বারাও ভাগ করা যায়, তাহলে সেই সংখ্যাটাকে 14 দিয়ে ভাগ করা হবে। এক কথায় 14-র উৎপাদক কি কি, 2 আর 7। কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা গেলে, 7 দিয়ে ভাগ করা গেলে 14 দিয়েও ভাগ করা হবে। তারপরে 15 দ্বারা বিভাজ্য নিয়ম একই রকম মনে রাখবেন। 15-র যদি আমরা উৎপাদক বের করি, 3 5 15, তাহলে কোনো সংখ্যাকে যদি 3 দিয়ে ভাগ করি, 5 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা গেল, 5 দিয়ে ভাগ করা গেল, তাহলে সেই সংখ্যাটাকে কিন্তু 15 দিয়েও ভাগ করা যাবে। 16-র ক্ষেত্রে নিয়মটা, যে কোনো সংখ্যার শেষ 4টা অঙ্ক যদি 16 দ্বারা ভাগ হয় তাহলে 16 দিয়ে ভাগ। যে কোনো একটা সংখ্যা 16 দ্বারা বিভাজ্য নিয়ম এবার আমরা দেখব। 16 দ্বারা বিভাজ্য নিয়ম কি, যে কোনো সংখ্যা আছে
এই শেষের 4টা অঙ্ক যদি 16 দ্বারা ভাগ করা যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটাকে 16 দ্বারা ভাগ করা হবে। দেখি এটাকে 16 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। তাহলে এটা 16 8-এ দেখি, 16 8-এ 8 6 48, 8 হাত থাকলো 4, 8 × 8 = 12, 128, 16 8-এ 128, 146, 16 9-এ 4 হাত থাকলো 1, 9 সরি হাতে থাকলো 5, 9 9 9 14, 144, তাহলে 16 9 144 ভাগশেষ 2 ভাগশেষ থেকে যাচ্ছে। তার মানে এই শেষের 4টা অঙ্ক 16 দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাই এটাও 16 দ্বারা বিভাজ্য নয়, এটা 16 দিয়ে ভাগ করা যাবে না। কিন্তু যদি এখানে শেষে 4 থাকতো, 1 4 2 4, এখানে যদি 4 থাকতো, এখানে যদি 4 থাকতো তাহলে ভাগ মিলিয়ে যেত, ভাগফল মিলিয়ে যেত, তাহলে তখন 16 দ্বারা ভাগ করা যেত। তাহলে 16 দ্বারা ভাগ করার নিয়ম কি? যে যে সংখ্যাটা দিবে সেই সংখ্যাটার শেষের 4টা অঙ্ক দেখবেন, শেষের 4টা অঙ্ক যদি 16 দিয়ে ভাগ যায় তাহলে সম্পূর্ণ সংখ্যাটাই 16 দ্বারা ভাগ যাবে। এবার আমরা 17 দিয়ে ভাগ, 17 দিয়ে ভাগ করার একটু নিয়মটা দেখবেন, নিয়মটা একটু আলাদা। নিয়মটা কি? আমি আগে একটা উদাহরণ দিচ্ছি তারপরে বলছি। ধরুন এই সংখ্যাটাকে 17 দিয়ে ভাগ যাবে কিনা দেখুন। তার জন্য কি করবো আমরা শেষের অঙ্কটা নিব। দেখুন শেষের অঙ্কটা নিলাম, এই শেষের অঙ্কটাকে আমি 5 দিয়ে গুণ করব, আর তার আগে যে সংখ্যাটা আছে 78, এই 78 থেকে বিয়োগ করে দেব। বিয়োগফল যদি 17 দ্বারা ভাগ করা যায় তাহলে কিন্তু সম্পূর্ণ সংখ্যাটাকে 17 দিয়ে ভাগ করা হবে। তো দেখি 78 বিয়োগ 10 হচ্ছে গিয়ে 68, 68কে 17 দিয়ে ভাগ করা যাবে, হ্যাঁ যাবে, 17 4 68, তাহলে এটা 17 দিয়ে বিভাজ্য। আরেকটা অঙ্ক দেখে নিই তাহলে বুঝতে পারবেন। তাহলে নিয়মটা মনে রাখবেন কিরকম, 7 7 5 2, এখানকার শেষের অঙ্ক কত 2, 2 বাদ দিয়ে কত থাকছে 7 7 5 বিয়োগ এই যে শেষের ঘরটা থাকছে 2, তাহলে 2কে 5 দিয়ে গুণ করে দিন। এবার এটাকে বিয়োগ করুন, 7 7 5 বিয়োগ 10, 7 6 5, 765 হলো। এই 765টা 765কে 7 দিয়ে ভাগ যাবে কিনা, এই সরি কত দিয়ে দেখছি আমরা 17 দিয়ে, হ্যাঁ তাহলে এটা 17 দিয়ে ভাগ যাবে কিনা দেখে নিচ্ছি। 17 4 68 85, 17 5 85, ব্যাস, তাহলে এটাকেও 17 দিয়ে ভাগ করা যাবে, 17 দিয়ে বিভাজ্য, 17 দিয়ে ভাগ করা যাবে। আচ্ছা এখানে আরেকবার টেস্ট করে দিতে পারেন, এই ভাগটাও করার দরকার নেই, এখানে এই ভাগটা করারও দরকার নেই, এটাকে আরেকবার টেস্ট করে দিবেন। এই যে 76, শেষের ঘরটা কত 5, তাহলে 5কে 5 দিয়ে গুণ করে দেন, তাহলে 76 বিয়োগ 25, তাহলে আসছে গিয়ে কত 51, হ্যাঁ 17 3 51, তাহলে 17 দ্বারা ভাগ করা। আচ্ছা এবার 18 দিয়ে ভাগ করার, 18 দিয়ে ভাগ করার নিয়ম কি? যদি কোনো সংখ্যাকে 2 দিয়ে এবং 9 দিয়ে ভাগ করা যায় তাহলে সেটাকে 18 দিয়ে ভাগ করা যাবে, 18 দ্বারা বিভাজ্য। মনে রাখবেন 18কে ভাগ করতে গেলে 2 দিয়ে, কোনো একটা সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করা যায় এবং 9 দিয়েও ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটাকে 18 দিয়ে ভাগ করা হবে। আচ্ছা 19-এর ক্ষেত্রে সেরকম কোনো নিয়ম নেই। এবার আমরা দেখে দেবো 20 দ্বারা বিভাজ্য। এই যেগুলো বেশি আসে 1 থেকে 18 পর্যন্তই আসে, তারপরে 20 দ্বারা বিভাজ্য। 20 দ্বারা বিভাজ্যের নিয়মটা কিরকম, যদি কোনো সংখ্যার এককের অঙ্কটা 0 হয় এবং ডান দিকের দুটি অঙ্ক যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে 20 দ্বারা বিভাজ্য হবে। যেমন ধরুন 2 5 2 9 7 0 2 8 0, শেষের অঙ্কটা 0, তাহলে এবার শেষের অঙ্ক 0 মানে কি 10 দিয়ে ভাগ করা যাচ্ছে, 10 দিয়ে ভাগ হচ্ছে, 20 দিয়ে হবে কিনা তার জন্য কি করব, এই শেষের অঙ্ক দুটোকে দেখবো যে 4 দিয়ে ভাগ যাচ্ছে কিনা, হ্যাঁ 4 দিয়ে যাবে,
4 2 8, তাহলে এই সংখ্যাটাকে 20 দ্বারা ভাগ করা যাবে, 20 দিয়ে বিভাজ্য হবে। এবার আমরা দেখব 25 দ্বারা বিভাজ্য, বাকিগুলো থাকে না। 25 দিয়ে বিভাজ্য, 25 দ্বারা বিভাজ্য। 25 দ্বারা বিভাজ্য নিয়ম হলো কি, যদি কোনো সংখ্যার ডান দিকের শেষ দুটি অঙ্ক 0 হয় বা 25 দ্বারা বিভাজ্য হয়। 25 দ্বারা বিভাজ্য বলতে কি, শেষের দুটো অঙ্ক দেখবেন, শেষের দুটো অঙ্ক আমি 25-এর ঘরের নামতা বলছি। 25, 25 দিয়ে 50, 25 3 75, 25 4 100, 100 মানে শেষের দুটো 0। এই যদি কোনো সংখ্যার শেষে 25, 50, 75, 00 এগুলো থাকে, তাহলে সেটা 25 দ্বারা বিভাজ্য। যেমন আমরা একটা বড় সংখ্যা লিখছি, 5 7 2 9 8 7 2 5 0। এই সংখ্যাটা 25 দ্বারা ভাগ করা যাবে কিনা দেখুন, শেষের দুটো হচ্ছে 50, 25 2 50, তাহলে সম্পূর্ণ সংখ্যাটাকেও 25 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 25 দ্বারা ভাগ করার নিয়ম হলো, এই 4টা ঘর মনে রাখবেন। প্রথমে মনে রাখবেন 25 একে 25, 25 2 50, 25 3 75, আর 25 4 100, তো আমরা 00 নেব। তার মানে শেষের দুটো ঘর যদি 0 হয়, অথবা 25 হয়, অথবা 75 হয়, অথবা 50 হয়, তাহলে কিন্তু 25 দ্বারা বিভাজ্য। নেক্সট আমরা দেখে নেব 125 দ্বারা বিভাজ্য। 125 দ্বারা বিভাজ্য এরকম, দেখুন আর বাকিগুলো থাকে না, এগুলোই থাকে বেশিরভাগ। 175 দ্বারা বিভাজ্য কি, শেষের যদি 3টে ঘর 0 হয় বা 125 দিয়ে ভাগ হয়, তাহলে সেটা 125 দ্বারা বিভাজ্য হবে। শেষের 3টে ঘর 0 অথবা 125 দ্বারা বিভাজ্য, তাহলে কিন্তু 25 দ্বারা বিভাজ্য হবে, 125 দ্বারা বিভাজ্য হবে। এবার আমরা দেখব কয়েকটা, মানে কি বলবো, এগুলোকে ম্যাজিক বলা যেতে পারে, বা ভালো ট্রিক বলা যেতে পারে, সেগুলো আমরা দেখে নেব। তাহলে এগুলো হচ্ছে এক্সট্রা কয়েকটা আমরা নিয়ম দেখব। আমরা 3টে গুরুত্বপূর্ণ নিয়ম দেখে নিব, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই 3টা কি কি দেখুন, ভালোভাবে শুনবেন। মনে করুন 6 অঙ্কের সংখ্যা আছে, যেমন ধরুন 6টা 1, বা 6 অঙ্কের সংখ্যা 6টা 2, বা 6 অঙ্কের সংখ্যা 6টা 3। যদি 6 অঙ্কের সংখ্যা একই থাকে, একই, সবগুলো একই, 6টা 1 বা 6টা 2 বা 6টা 3 বা 6টা 4, 1 2 3 4 5 6, তাহলে 6 অঙ্কের সংখ্যা কি কি মনে রাখবেন? এক হচ্ছে 6 অঙ্কের সংখ্যা। প্রথম কথা হলো 6 অঙ্কের সংখ্যা থাকতে হবে, আর দ্বিতীয় কথা হলো সবগুলো সংখ্যা একই থাকতে হবে, সবগুলো সংখ্যা একই থাকতে হবে। যদি এরকম থাকে, তাহলে এগুলোকে কি কি দিয়ে ভাগ করা যায়? তাহলে এই সকল সংখ্যাকে কি কি দিয়ে ভাগ করা যাবে? এই সকল সংখ্যাকে 3 দিয়ে ভাগ করা যায়, 7 দিয়ে ভাগ করা যায়, 11 দিয়ে ভাগ করা যায়, 13 দিয়ে ভাগ করা যায়, 17 না 37 দিয়ে ভাগ করা যায়, 39 দিয়ে ভাগ করা যায়। তাহলে এটা মনে রাখবেন। তাহলে যদি 6 অঙ্কের সংখ্যা থাকে আর সবগুলো একই সংখ্যা থাকে, তাহলে সেগুলোকে 3 7 11 13 37 39 এইগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। নেক্সট আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা বললাম, 2 নাম্বার যেটা আছে সেটা দেখে নিব। 2 নাম্বারটা কি, যে কোনো সংখ্যার 2 অঙ্কের সংখ্যা পরপর 3 বার যদি থাকে, 2 অঙ্কের সংখ্যা পরপর 3 বার, যেমন ধরুন 2 অঙ্কের সংখ্যা পরপর 3 বার, 15 15 15, 25 25 25, তারপরে ধরুন 16 16 16, 17 17 17। তাহলে 2 অঙ্কের সংখ্যা পরপর যদি এইভাবে 3 বার থাকে, তাহলে সেই সংখ্যাগুলোকে কি কি দ্বারা ভাগ করা যাবে? 3 দ্বারা ভাগ করা যাবে, 7 দ্বারা ভাগ করা যাবে, তারপরে 11, না না সরি 11 দিয়ে হবে না, 13 দিয়ে হবে, 37 দিয়ে হবে, আর 39 দিয়ে হবে। কি সংখ্যা আরেকবার বলছি, 3 দিয়ে ভাগ যাবে, 7 দিয়ে ভাগ যাবে,
13 দিয়ে ভাগ যাবে, 37 দিয়ে ভাগ যাবে, আর 39 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এটা মনে রাখবেন। আচ্ছা, আরেকটা আছে, এগুলো কিন্তু মনে রাখবেন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কি বললাম আরেকবার বলে দিচ্ছি, যদি 6 অঙ্কের সংখ্যা থাকে আর সবগুলো একই সংখ্যা থাকে, তাহলে 3, 7, 11, 13, 37, 39 এই সংখ্যাগুলো দিয়ে ভাগ যাবে। আপনি ভাগ করে দেখে নিতে পারেন, বা কষ্ট যদি হয় তাহলে ক্যালকুলেটারও চেক করে দেখে নিন। আচ্ছা, আর কি বললাম, যদি 3 বার এভাবে থাকে, 2 অঙ্কের সংখ্যা পরপর 3 বার, 15, 15, 15, 25, 25, 25, 17, 17, 17, 16, 16, 16, এভাবে 2 অঙ্কের সংখ্যা যদি পরপর 3 বার থাকে, তাহলে সেগুলোকে 7 দিয়ে, 3 দিয়ে, 13 দিয়ে, 37 দিয়ে আর 39 দিয়ে ভাগ করা হবে। আচ্ছা, এবার যদি 3 অঙ্কের সংখ্যা 2 বার থাকে, আচ্ছা আরেকটা নিয়ম বলে দিচ্ছি লাস্ট, 3 অঙ্কের সংখ্যা 2 বার, যেমন ধরুন 713, 713, 215, 215, তারপরে ধরুন 435, 435, এভাবে 3 অঙ্কের সংখ্যা যদি পরপর 2 বার থাকে, এটা কিন্তু একটা বড় সংখ্যা। 7,13,713, 2,15,215, 4,35,435, কিন্তু সংখ্যাগুলো দেখবেন 713, 713 2 বার, 215, 215 2 বার, 335, 335 2 বার। তাহলে এইভাবে যদি থাকে যে 3 অঙ্কের সংখ্যা পরপর 2 বার থাকে, তাহলে কিন্তু সেই সংখ্যাগুলোকে 7 দ্বারা এবং 13 দ্বারা ভাগ করা যাবে। তাহলে এই 3টে আপনাদের এক্সট্রা ডোজ দেওয়া হলো, এই 3টে কিন্তু খুবই ভালো, ঠিক আছে? এই 3টে টপিক মনে রাখবেন, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো যাই হোক, আজকে বিভাজ্যতা যেটা আছে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। এর থেকে বেশি কিছু আর দিবে না, বিশেষ করে গ্রুপ সি ডিতে এর মধ্যে থেকেই কিছু একটা থাকবে। তারপরেও আমি আবার 2-3টা অধ্যায়, যেমন এর আগে আমরা এই 3টা অধ্যায়ের একটা এমসিকিউ ভিডিও করেছি, এইভাবে আরো 2-3টা অধ্যায় হয়ে যাক আগে। আজকে বিভাজ্যতা হয়ে গেল, এরপরে ফ্র্যাকশনস, এরপরের দিন আমরা ভগ্নাংশ করব। এই 5 নম্বর অধ্যায়টা অর্থাৎ ভগ্নাংশ, এটা আমরা নেক্সট, এটা আমরা এরপরের দিন করব। আর তারপরে লসাগু গসাগু করবো। এভাবে এই 3টে অধ্যায় থেকে আর একটা এমসিকিউ করিয়ে দিব, অসুবিধা নেই, একটা এমসিকিউ সেট তৈরি করে দিব। আর খুব তাড়াতাড়ি আমার এই ইউটিউব চ্যানেলে পুলিশ কনস্টেবলের যে এক্সাম হবে, সেই পুলিশ কনস্টেবল এক্সামের যে ম্যাথ আর রিজনিংয়ের আমরা ক্লাসগুলো করব। তাহলে আজ এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাইন্ডলি একটু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। গুড নাইট।